ডাকসু, তারপর জাকসু, এরপরে রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনগুলো, নির্বাচন ফলাফল, নির্বাচন একটু বিস্তারিত বিষয়ে কথা বলতে চাই। শুরু করব একটা অভিযোগ ডাকসু নির্বাচনের পরে বিশেষ করে যেটি এসেছে। মির্জা আব্বাস সহ বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেছেন যে শিবির ছাত্রলীগের সাথে তলে তলে আতাত করে তাদের ভোটটা শিবির পেয়েছে। এই অভিযোগের, এবং তিনি ছাড়া আসলে বিএনপির অনেক সিনিয়র নেতারা এরকমটা বলেছেন। এই অভিযোগের সত্যতা কতটা, প্রশ্নটা যদি এভাবেও করি যে ছাত্রলীগ বা তাদের সমর্থকদের ভোট কার কাছে গেছে বা কাদের কাছে গেছে? ধন্যবাদ। প্রথমে হচ্ছে ডাকসু নির্বাচনের বিষয়ে আমাদের নিজস্ব অবস্থান রয়েছে, নিজস্ব পর্যবেক্ষণ রয়েছে, এবং আমরা মনে করি যে বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটের প্রশ্নটি এখন সবচেয়ে বেশি জরুরি। তো সেই জায়গা থেকে আমাদের রাজনৈতিক লক্ষ্য কিন্তু সেদিকে ঘিরে আবর্তিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনটি প্রথমবারের মতো গণতান্ত্রিক ঐতিহ্যের ব্যর্থ হয়, কারণ এখানে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণ করার সুযোগ হয়নি। বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে এটি প্রথমবারের মতো। সে কারণে কিন্তু আমরা এই নির্বাচনে অংশগ্রহণ, এই নির্বাচনে কাউকে সমর্থন দান করা, এই নির্বাচনকে সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করা, এই বিষয়গুলো আমরা বাইরে ছিলাম। আমরা মনে করি যে গোটা নির্বাচনটি একটি নিয়ন্ত্রণমূলক নির্বাচন। গোটা নির্বাচনটা হয়েছে যে সরকারি দলের নিজেদের মধ্যে কম্পিটিশন। কারণ আপনি শিক্ষার্থীদের কাছে জিজ্ঞেস করবেন, শিক্ষার্থীরা ছাত্র দলকেও সরকারি দল মনে করে, ছাত্র শিবিরকেও সরকারি দল মনে করে, এনসিপি ছাত্র সংগঠন বাকশাস তাকেও সরকারি দল মনে করে, এবং অন্যান্য যারা বিভিন্ন প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা সবাই কোনো না কোনো ভাবে আসলে সরকারের স্টেক হোল্ডার। সে কারণে এখানে শিক্ষার্থীদের বাছাই করার সুযোগ আর আসলে সেই অর্থে ছিল না। আর ইসলামী ছাত্র শিবিরের যে বিষয়টি, সেটা হয়েও থাকে, মানে সরকারের স্টেক হোল্ডার, তো তাতে শিক্ষার্থীরা নির্বাচন করছে তাদের ক্যাম্পাসের প্রতিনিধি, সেখানে সরকারের স্টেক হোল্ডারের সমস্যা কি? তার প্রতিনিধিদের মধ্য থেকে বাছাই করছে। যদি ধরেও থাকে, শিক্ষার্থীদের পছন্দ করার তো স্বাধীনতা থাকতে হবে। শিক্ষার্থীদের তো রায় দেওয়ার, পছন্দ করার স্বাধীনতা রয়েছে। শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে রায় দেওয়ার অধিকার রয়েছে, এবং শিক্ষার্থীরা যদি মনে করে যে ছাত্রলীগের কর্মকাণ্ড আশাপ্রদ নয়, সেক্ষেত্রে সেই জবাবটিও শিক্ষার্থীরা কিন্তু ব্যালটের মাধ্যমে দিবে। কিন্তু আপনি যখন নির্বাচনটি করছেন, ছাত্রলীগকে বাইরে রাখছেন, এবং আপনি দেখুন যে এই নির্বাচনটির পুরো বিষয়টি যদি আপনি দেখেন যে ভোটার তালিকা, আপনি তো বিশ্ববিদ্যালয়ের যিনি শিক্ষার্থী তিনি তো ভোটার। এটি তো রাজনৈতিক বিশ্বাসের কারণে, সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো ভোটার তালিকা থেকে আপনি বাদ দিতে পারেন না। তো এই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগের সঙ্গে আগেই বহিষ্কার করা হয়েছে, সাময়িক বহিষ্কার করা হয়েছে, বিভিন্ন মেয়াদে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে, এরপরেও যারা ঘটনাক্রমে কিংবা দুর্ঘটনাক্রমে বিশ্ববিদ্যালয়ের ভোটার তালিকা লিস্টে এসেছে তাদেরকেও কিন্তু বাদ দেওয়া হয়েছে, এবং পরবর্তীতে কোন ধরনের ব্যাখ্যা ছাড়াই নতুন ধরনের মত তৈরি করে আবার বিশ্ববিদ্যালয়ের এই তফসিল ঘোষণার পরেও কিন্তু ভোটার তালিকা থেকে বাতিল করা হয়েছে, এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে, কারো প্রার্থীতা আবার বহাল তবিয়তে আছে। তো গোটা নির্বাচনটাই আসলে প্রশ্নবিদ্ধ। আমরা মনে করি যে বর্তমানে যারা ক্ষমতাধীন রয়েছে তারাই তো দখলদার, তারাই অবৈধ, তারা বেআইনি ভাবে রাষ্ট্র ক্ষমতায় আসীন রয়েছে। সে কারণে তাদের নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয় প্রশাসন, যেটি আসলে এই দখলদার সরকারের প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়বদ্ধতা পোষণ করছে, সেখানে কিন্তু শিক্ষার্থীদেরকে আপনি চয়েস করার স্বাধীনতা দিচ্ছেন। আপনি বলে দিচ্ছেন যে এদের মধ্য থেকে আপনাকে বাছাই করে নিতে হবে, এর বাইরে বাছাই করার কোনো স্বাধীনতা আপনার থাকছে না। সে কারণে এই নির্বাচন দিয়ে এবং সেটি নিয়ে তো আমাদের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হচ্ছে না। সেটি নিয়ে যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তারা কি বলছে সেটি নিয়ে তো তারা প্রশ্ন তুলছে। তারা 78% এই ভোট গ্রহণের হার, সেটি নিয়ে কিন্তু ছাত্র দল, সেটি নিয়ে বামপন্থীদের প্যানেল, এমনকি নির্বাচন চলাকালীন সময় ছাত্র শিবিরের বক্তব্য যদি আপনি দেখেন, তারাও কিন্তু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছে। পুরো নির্বাচন প্রক্রিয়াটা কি তারা ত্রুটিপূর্ণ বলছে। জাতীয় বলি বা ছাত্র সংসদ বলি, এরকম প্রশ্ন ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হয়েছে? হ্যাঁ, নির্বাচনের অবশ্যই ত্রুটি বিচ্যুতি এই বিষয়গুলো নিয়ে এক ধরনের আলোচনার সুযোগ তো সবসময় কেন্দ্র করে যদি আপনি দেখেন, তাহলে পুরো নির্বাচন প্রক্রিয়াটি নিয়ে কিন্তু এক হচ্ছে যে বাংলাদেশ ছাত্রলীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না, আরেকটি হচ্ছে যারা অংশগ্রহণ করছে, এমনকি যারা বিজয়ী হচ্ছে, পরাজিত হচ্ছে, পক্ষ বিপক্ষ সবার কিন্তু অভিযোগগুলো থাকছে। এবং আপনি দেখুন এমন একটি নির্বাচন, আপনি সর্বশেষ খবরটিও যদি দেখেন, 18 জন প্রার্থী ভোটের ফলাফলে গরমিল। হল সংসদে তিনি যে ভোট পেয়েছেন, কেন্দ্রীয় সংসদে হিসেবের সঙ্গে কিন্তু তার কোনো এই যে যোগফল, সেটি কিন্তু ম্যাথ ইজ নট ম্যাথিং, ফলাফল কিন্তু মিলছে না। এবং নির্বাচন প্রক্রিয়াকে ঘিরেও যদি আপনি পুরো সময়টি দেখেন যে শিক্ষার্থীরা এসে বলছে, টিএসসির ভোট কেন্দ্রে আপনি দেখবেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, অলরেডি ভোট দেওয়া হয়ে গেছে এমন একটি নির্বাচনে। আরেকজন শিক্ষার্থী আসছেন, তিনি বলছেন যে তার ভোটটি দেওয়া হয়ে গেছে, তারপরেও তার শিক্ষার্থী পূর্বের ভোটটি বাতিল না করে তার ভোট দেওয়ার ব্যবস্থাটি কিন্তু করেছে। এবং ভোট গণনা কেন্দ্রের ভিতরে প্রবেশ করা এবং সার্বিকভাবে পরিষদটি যদি আপনি দেখেন, তো নির্বাচনটি তো অবশ্যই নানাভাবে প্রশ্নবিদ্ধ। নিশ্চয়ই, কিন্তু এরকম আমি এটাই আসলে প্রশ্ন করছিলাম যে এরকম নানাভাবে প্রশ্নবিদ্ধ আসলে অনেক অভিযোগ সামনে আসছে, ক্যামেরার সামনে আমরা দেখেছি, কিন্তু এরকম প্রশ্নহীন নির্বাচন বাংলাদেশে, মানে ছাত্র সংসদ থেকে একদম যদি বলি জাতীয় নির্বাচন, কোথায় হলো, কোনটা? বা যদি আমি একটু প্রশ্নটা এভাবেও করি, এটাও যদি বলতাম যে এই প্রশ্নগুলো যদি নাও থাকতো, বা এই প্রশ্নগুলো থাকার কারণে কি এমন কিছু হয়েছে যে ফল একদম উল্টাপাল্টা হয়ে যাবার মতো, এমন তো কোনো প্রশ্ন আছে বলে কেউ বলছে না। বিশ্লেষকরা সবাই তো বিশ্লেষণ করছে, বলছেন অনিয়ম আছে, কিন্তু সেই অনিয়ম এত বড় না যাতে আসলে ফল পরিবর্তন হয়ে যাবার মতো।
নির্বাচনটাই তো অগণতান্ত্রিক। একটি হচ্ছে আইনগত প্রশ্ন তো থাকছে, নির্বাচনটাই তো অগণতান্ত্রিক। আপনি নির্বাচন যদি করেন তাকে আপনার প্রার্থী হওয়ার স্বাধীনতা থাকতে হবে, আপনার ভোটার হওয়ার স্বাধীনতা থাকতে হবে এবং আপনার বাছাই করার স্বাধীনতা থাকতে হবে। আপনি যখন আপনি সরকারকে যারা সমর্থন করে তাদের মধ্য থেকে আপনি যখন ছাত্র সংসদের নির্বাচন করেন তাহলে তো সেখানেই তো এটি প্রশ্নবিদ্ধ, সেখানেই তো গণতন্ত্রের প্রশ্নটি এখন থাকছেন। গণতন্ত্রে যদি আপনি মনে করেন যে শিক্ষার্থীরা বাছাই করবে, জবাব দেবে, রায় দেবে, পক্ষে বিপক্ষে রায় দেবে, নিরঙ্কুশ ভাবে কিংবা প্রত্যাখ্যান করবে, তো সেই সুযোগটি তো আপনি নির্বাচনের আগেই রাখছেন না। তো নির্বাচনের আগেই তো এটি প্রমাণিত হচ্ছে যে ফলাফলটা কাদের মধ্য থেকে বিজয়ী হয়ে আসে সেটি তো আগে থেকে আপনি নির্ধারণ করে দিয়েছেন। আর এটা হচ্ছে যে আইনগত প্রশ্ন কিন্তু থাকছেই। আপনি এই নির্বাচনকে কেন্দ্র করে যদি দেখেন যে আইনগত প্রশ্ন, আপনি দেখুন যে আপনি বলছেন যে এটি বৈধতা দিচ্ছে কি দিচ্ছে না সেই জায়গা থেকে দেখছেন। এই নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কাউকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন, আবার বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আপনি কারো প্রার্থীতা তাদের ভোট দিয়েছেন। এই নির্বাচন কমিশন তো করেছে, ভোটার তালিকা থেকে আপনি বাদ দিয়েছেন। তো এই এবং আরেকটি বড় বিষয় যেটা আমি যেহেতু বিগত ডাকসু নির্বাচনে আমি নির্বাচিত হয়েছিলাম, ছাত্র প্রতিনিধি নির্বাচিত হয়েছিলাম, দেখুন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এতটাই প্রশাসনমূলক সিদ্ধান্ত নিয়েছে। 2019 সালে 26 সেপ্টেম্বর ডাকসু ছাত্র প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের আইনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন 1973-এর সমস্ত নিয়ম কানুন অনুসরণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বদলে দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যিনি উপাচার্য, তার অধীনে থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধি একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেই সিদ্ধান্ত বাতিল করেছে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি সেই সিদ্ধান্ত পরিমার্জন এডিট করেছে? সিদ্ধান্ত পরিবর্তন করেনি, অথচ একটা ধর্মভিত্তিক ছাত্র রাজনৈতিক সংগঠনকে কিন্তু নির্বাচন করার দায়িত্ব দিল। তার মানে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু নিজের যে আইন প্যানেল ঐক্যবদ্ধ ছাত্র সংঘ বা নামটা সম্ভবত এরকম বা জোট এরকম একটা নাম। দেখো, এটি প্যানেলের যে বিষয়টি থাকে যে ছাত্র সংগঠনগুলো নির্বাচন সামনে রেখে এটি প্যানেল অনুযায়ী যে নির্বাচন করতে হবে ছাত্র সংসদের আইন অনুযায়ী, তো সেটিও বলা দেওয়া নেই। এটি বিশ্ববিদ্যালয়টি প্রচলিত থাকা যে একটি ছাত্র সংগঠন যখন নির্বাচন করছে যাতে করে সাধারণ শিক্ষার্থীদের ইনক্লুশনটা নিশ্চিত করা যায়, এটা দেখতে যেন আরো বেশি অন্তর্ভুক্তিমূলক দেখায়, শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক দেখায়, যে কারণে এই নামগুলো দেওয়া হয়। এটির মানে এই নয় যে ছাত্র সংগঠনগুলো সমর্থন থাকছে না। সবাই জানে ছাত্র শিবিরের প্যানেল কোনটি, ছাত্র দলের প্যানেল কোনটি, বামপন্থীদের প্যানেল কোনটি, কিন্তু সবার সামনে ভুলে গেছি বা স্মরণ করতে পারি না যে 19 সালে আপনারা কিভাবে ধর্মভিত্তিক বা শিবিরকে কিভাবে রাজনীতির বাইরে রাখার সিদ্ধান্ত হলো, সেই এটা কি নিয়মটা কি হলো? দেখুন, একটি তো হচ্ছে পূর্ব থেকেই একটি সিদ্ধান্ত ছিল যেটি রাজনৈতিক কিংবা বলতে পারেন যে সোশ্যাল কন্ট্রাক্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছদ, যেটিও কিন্তু বিশ্ববিদ্যালয়ের একটি আইনানুগ বা শৃঙ্খলাগত কিংবা ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক ধরনের নিয়ম তৈরি করে দেওয়ার জন্য একটি প্রাতিষ্ঠানিক একটি ফোরাম। সেখানে 90 দশকের ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার ব্যাপারে সকল ছাত্র সংগঠনের মধ্যে এটি হচ্ছে রাজনৈতিক দিক, একটা সামাজিক চুক্তি ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের মধ্যকার চুক্তি। সেটির ব্যর্থতা মোটেই, কারণ সেই সিদ্ধান্ত ছাত্র সংগঠনগুলো গ্রহণ করেন। আরেকটি হচ্ছে যে আপনি যেটি জানতে চাচ্ছেন সেটি 2019 সালের 26 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ অবশ্যই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত তো আর বদল করা হয়, এটি ছাত্র শিবির সংগঠন হিসেবে কাউকে নিষিদ্ধ করা সেটি নয়, ধর্মভিত্তিক ছাত্র রাজনীতিকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিষিদ্ধ করা হয়েছে এবং এটি বিশ্ববিদ্যালয়ের গৃহীত সিদ্ধান্ত, ছাত্র প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যকার গৃহীত সিদ্ধান্ত। আপনি মনে করতে পারেন যে এই সিদ্ধান্তটি পরিবর্তন করা প্রয়োজন কিনা, সেটি আপনি অবশ্যই বিবেচনা করতে পারেন, কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়নি। সেই সিদ্ধান্ত পরিবর্তন না করেই যখন এই আপনি নির্বাচনটি করেছেন, তো আইনগত প্রশ্ন ভবিষ্যতের জন্য অবশ্যই। কিন্তু শিবির তো আসলে ধর্মভিত্তিক, আমি একটু আর্গু করার জন্য বলছি, শিবির তো ধর্মভিত্তিক প্রচারণাও চালান। তাদের প্যানেলে নন মুসলিম ছিলেন যারা, বা তাদের প্যানেলে আরো ডাইভার্সিটি ছিল, শুধু তো ধর্মভিত্তিক প্রচারণা তারা করেছে, বিষয়টা এমন হয়নি এবার। দেখুন, ইসলামী ছাত্র শিবিরের যিনি সদস্য এবং আপনি তার জানেন যে তাকে শপথ নিতে হয়, তাকে রীতিমতো সমস্ত ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কিন্তু দায়িত্ব পালন করতে হয় এবং তাদের দায়বদ্ধতা, আপনি যদি ইসলামী ছাত্র শিবিরের গঠনতন্ত্রটি দেখেন, তাদের দায়বদ্ধতা কিন্তু এক ধরনের ধর্মীয় সমাজ ব্যবস্থার জন্য, শরিয়া আইনের জন্য এবং সেটি প্রতিষ্ঠা করার জন্য। এবং এটির কারণে বিভিন্ন ধরনের কৌশল তারা গ্রহণ করে। তাদের কৌশল কোনটি, লক্ষ্য কোনটি, এটি কিন্তু সবার সামনে পরিষ্কার। এবং তাদের যে রাজনৈতিক দর্শন রয়েছে, দৃষ্টিভঙ্গি রয়েছে, আজকে তারা নারী স্বাধীনতার কথা বলছে, নারী পোশাকের স্বাধীনতা নিয়ে তারা প্রশ্ন তুলছে না, কিংবা সফট টোনে তারা কথা বলছে, কিন্তু মূল লক্ষ্য তো তারা সেটি নয়। মূল লক্ষ্য হচ্ছে যে তারা আসলেই তারা ধর্মকে একটা চাপিয়ে দিতে চায় সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, এবং ধর্মকে তারা ব্যক্তিগত অধিকার, সেই জায়গা থেকে আমরা যেমন ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করি, সেই জায়গা কিন্তু তারা দেখে না, বরং তারা মনে করেন একটি ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এবং আমাদের মানব রাষ্ট্রের সংবিধান, আপনি দেখুন যে আমাদের সংবিধান তৈরি করেছে মানুষ, তৈরি করেছে আলাপ আলোচনার ভিত্তিতে, সেটি তৈরি করেছে, এবং সেই গণতান্ত্রিক বিধিবিধান কিন্তু তাদের মূল লক্ষ্য নয়। তারা তো গণতান্ত্রিক বিধান তাদের মূল লক্ষ্য না, কিন্তু গণতন্ত্রের দলিল, শিবিরের দলিল। জি, আপনি বলছিলেন যে ছাত্রলীগকে
মানে প্রার্থী হবার সুযোগ দেয় নাই, মানে ছাত্র এটা গণতান্ত্রিক না? আপনি এই প্রশ্নটা করছিলেন এই নির্বাচন নিয়ে, এবং ছাত্রলীগকে প্রত্যাখ্যানের সুযোগও আসলে থাকার কথা ছাত্রদের, সেটি আপনি বলছিলেন যে তাহলে এটা গণতান্ত্রিক হতো। তো সেটি তো আসলে শিবিরের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য ছিল। আপনারা কেন তাহলে তাদের বা ছাত্রদেরও সেই গণতান্ত্রিক অধিকারটা থেকে তাদেরকে বঞ্চিত করলেন? ছাত্রদের মধ্যে যে এখন অনেকেই আসলে শিবিরকে পছন্দ করছে, ভোট দিতে চাইছে বা চেয়েছিল হয়তো আগে, সেটা তো আপনাদের কারণে হয়ে উঠতে পারে নাই, তাই নয় কি? সেটা প্রতারণার বিষয়। আপনি একটি বিশ্বাস করেন একটি, বলবেন আরেকটি, আপনার মূল লক্ষ্য একটি, আপনি কৌশল হিসেবে বলছেন একটি, আপনি শিক্ষার্থীদের সামনে বিভ্রান্তি, আমি যেটি বিশ্বাস করি আমি শিক্ষার্থীদের সামনে সেটি উপস্থাপন করি, এটি তো আমাদের নৈতিক দায়িত্ব, আমার নাগরিক দায়িত্ব। এবং সেই জায়গা থেকে আপনি দেখুন, আমি ছাত্রলীগের রাজনীতি করি, আমরা একটা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাস করি, আমি ধর্মনিরপেক্ষ সমাজ মূল্যবোধে বিশ্বাস করি, আমরা জাতিগত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে গিয়ে আমরা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করি। তো সেটি বলেই তো আমাকে রাজনৈতিক সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে, শিক্ষার্থীদের সমর্থন আদায় করার চেষ্টা করতে হবে, এবং আপনি এটি তো স্বাভাবিক গতিবিধি, আপনি যেটি বিশ্বাস করবেন সেটি বলবেন। এবং এই ইসলামী ছাত্র শিবির এই সংগঠনটি আপনি দেখুন যে আমরা নিজেরাও এটির ভিক্টিম হয়েছে, এবং শুধু আমরা নই, আজকে অন্যান্য ছাত্র সংগঠন, সামাজিক ছাত্রদের সংগঠন, তারা সংগঠনে বিশ্বাস করে, একটা অস্ত্রতা ইনফিল্ট্রেশনে বিশ্বাস করে অনুপ্রবেশ করছে, অনুপ্রবেশের রাজনীতি তারা করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে তারা প্রবেশ করেছে, অন্য সংগঠনের অভ্যন্তরে একটু অপরাধমূলক কর্মকাণ্ড তারা করেছে, এবং আজকেও কিন্তু তারা সেটাই করছে। তিনি আপনি যেটি বলার চেষ্টা করছিলেন যে তারা কোন ধরনের বক্তব্যগুলো সামনে নিয়েছে, আসলে তো তারা সেটিতে বিশ্বাস করে না, তাদের মূল লক্ষ্য তো ভিন্ন। এবং আপনি তারা এই গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার এসবও কিন্তু তারা বিশ্বাস করে। আমি যদি আসলে আপনাদের কথা বারবার প্রশ্ন করি, যেহেতু আপনাকে ভাই, আপনাকে আমি প্রশ্নবিদ্ধ করি, যে জবাবটা আপনার কাছ থেকে আপনাদের বিষয় নিয়ে বেশি জানতে চাই, যে আপনারা গণতান্ত্রিক মূল্যবোধের কথা বলেন, কিন্তু আপনারা তখন আবার শিবির রাজনীতি করতে পারবে না, তাদেরকে পেটাতে হবে, আবার ধরেন মানে তাদের ভোট করা তো দূরের কথা, মিছিলে জোর করে আসতে চাই বা না চাই জোর করে আনা হবে, এই বিষয়গুলো তো গণতান্ত্রিক মূল্যবোধের সাথে যায় না, তাই না? সেগুলো তো ছাত্রলীগের সাথে জড়িয়ে ছিল এই বিষয়গুলো। তাহলে আপনারাও বা মুখে এক বলেন বা কাজে অন্য করেন, তাই নয় কি? আপনারাও তো সেরকমই। না, সেটি একটি হচ্ছে যে পলিটিক্যাল স্ট্রাগল তো আমরা চালিয়ে যাই, এবং আমরা সেই লড়াইটি ধর্মভিত্তিক সংগঠন হিসেবে, যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত সংগঠন হিসেবে, স্বাধীনতা বিরোধী সংগঠন হিসেবে রাজনৈতিক সংগ্রামটা আমরা চালিয়ে যাই। ইসলামী ছাত্র শিবির এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অনুষ্ঠিত সকল ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরও কিন্তু অংশগ্রহণ করেছে, তারাও প্যানেল দিয়েছে, তারাও প্রার্থী দিয়েছে, তারাও প্রচারণা চালিয়েছে। তো আমরা যেটি বলছি যে তাদের প্রতারণা